জয় জগন্নাথ। ওয়েলকাম টু আ নিউ জার্নি অফ জার্নিজ আনলকড। আজকের গল্পটা কোনো ট্রাভেল ব্লগ নয়। আজকের গল্প আমার অনেক দিনের স্বাদ পূরণের গল্প। অনেক দিন ধরে স্বাদ ছিল রথযাত্রার দিন শ্রীক্ষেত্রে দাঁড়িয়ে রথে আরোহী জগন্নাথ দর্শন। আজ এত বছর পর সেই স্বপ্ন পূরণ হলো। তাই সেই আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার গল্প এটা। দেখাবো আমাদের এক্সপিরিয়েন্স আর চাক্ষুষ প্রমাণ যে তিনি চাইলে আর মনের ইচ্ছে প্রবল হলে সব বিপদ জয় করে তার দর্শন পাওয়া যায়। চলুন তাহলে এই রথযাত্রার পুণ্যলগ্নে একসাথে সবাই মিলে জগন্নাথ ধাম পুরীতে দাঁড়িয়ে প্রভুর দর্শন করে আসি। ধীরে ধীরে তারিখটা 27শে জুন। সেদিন রথযাত্রা। হঠাৎ করেই প্রভুর কৃপায় সেদিন সকালে বন্দে ভারতের টিকিটটা পেয়ে গেছিলাম। তাই এই গল্প শুরু করছি হাওড়া ব্রিজ থেকে। সময় তখন ঠিক 5:30 মতো। একটু পরেই ঢুকবো হাওড়া স্টেশনে, যার 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমাদের ট্রেন। আমি আর আমার সঙ্গে যাচ্ছে আমার এক দিদি, যার সৌজন্যে এই হঠাৎ প্রভুর দর্শন সম্ভব হয়েছে। মা গঙ্গাকে সাক্ষী রেখে আমরা ঠিক ওই 5:30 মতো, 5:30, 5:45 নাগাদ হাওড়া স্টেশনে ঢুকলাম। ট্রেন ততক্ষণে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। 22895 হাওড়া পুরী বন্দে ভারতে এবার আমাদের সিট এক্সিকিউটিভ ক্লাস E2। এই ট্রেনে টোটাল 20টি কোচ, যার মধ্যে 18টি এসি চেয়ার কার আর 2টি এক্সিকিউটিভ চেয়ার কার। এসি চেয়ার কারের ভাড়া ওই 1250 টাকা উইথ ফুড, আর এক্সিকিউটিভ কোচের ভাড়া 2400 টাকা উইথ ফুড। এই ট্রেন ছাড়ার সময় ঠিক সকাল 6:10 আর পুরী ঢোকার রাইট টাইম হচ্ছে 12:50। যেহেতু ট্রেনটির স্কেডিউল অ্যারাইভেল টাইম 1টার আগেই, তাই এই জার্নিতে আমাদের প্যাকেজে মর্নিং টি আর ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। লাঞ্চের কোনো ব্যবস্থা নেই। আমার এবার বন্দে ভারতের এক্সিকিউটিভে প্রথমবার যাত্রা, তাই একটু এক্সাইটেড লাগছে। সৌম্য এবার আমার সাথে যাচ্ছে না, ওর অফিসের কারণে, তাই আমি একাই যাচ্ছি প্রভুর দর্শনে আমার ওই দিদির সাথে। সৌম্য স্টেশনে ছাড়তে এসেছিল, তাই ওকে টাটা করতে করতেই দেখলাম ঠিক 6:10 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এই বন্দে ভারত হাওড়া থেকে পুরী যেতে কভার করে প্রায় 500 কিলোমিটার মতো পথ, আর সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 6 ঘন্টা 25 মিনিট মতো। এই জার্নিতে বন্দে ভারত টোটাল 7টা স্টেশনে থামে: খড়গপুর, বালাসোর, ভদ্রক, যাজপুর কেওনঝর রোড, কটক, ভুবনেশ্বর ও খুর্দা রোড জাংশন। ট্রেন ছাড়ার সাথে সাথেই নিয়ম মাফিক প্রত্যেক প্যাসেঞ্জারকে 1 লিটার করে জলের বোতল দেওয়া হলো। সেদিন সকাল থেকেই খুব বৃষ্টি। জানলায় এই বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে এই সুন্দর ট্রেন জার্নির মজা নিতে থাকলাম, আর কিছুক্ষণের মধ্যেই ক্রস করলাম কোলাঘাট। এই সকালের বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার ক্লাসের এই বিশাল জানলা দিয়ে রূপনারায়ণ নদীকে দেখতে অপূর্ব লাগছে, আর তার সঙ্গে এই ঝিরিঝিরি বৃষ্টি, উফ, পরিবেশটা যেন অসাধারণ লাগছে। মাঝে কিছুক্ষণ আবার সৌম্যর সাথে কথা বলে নিলাম, আর এই করতে করতে মর্নিং টি সার্ভ হয়ে গেল, সঙ্গে কুকিজ। চা খেতে খেতেই আবার এনজয় করলাম এক্সিকিউটিভ চেয়ার ক্লাসের রিভলভিং চেয়ার্স, যা ঘোরালে আপনি জানলা দিয়ে মুখোমুখি বসে বাইরের অপরূপ দৃশ্যর মজা নিতে পারেন। এক নাগাড়ে বৃষ্টি পড়েই চলেছে, আর তার মাঝেই সার্ভ হয়ে গেল ব্রেকফাস্ট। যেহেতু জগন্নাথ দর্শনে যাচ্ছি, তাই আমি ভেজ ব্রেকফাস্ট নিয়েছিলাম। ছিল কলা, 2 পিস ব্রেড, জ্যাম, বাটার, মাফিন, জুস আর উত্থাপাম। এখানে একটা কথা বলে রাখি, টিকিট বুক করার সময় কিন্তু সৌম্য ভুল করে ননভেজই বুক করে দিয়েছিল। তবে আপনি চাইলে অন বোর্ড আপনার প্রেফারেন্স চেঞ্জ করতে পারেন, যেরকম আমি করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট শেষ করে আশপাশের সুন্দর সবুজ দৃশ্যপট এনজয় করতে করতে একে একে কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড বেরোলাম।
তবে ট্রেন মাঝে প্রায় 1 ঘন্টা লেট করে ফেলেছে। অবশেষে আমরা যখন পুরী ঢুকছি তখন প্রায় বাজে 2টো। নেমে পড়েছি জগন্নাথ ধাম পুরীতে। এবার স্টেশনের বাইরে বেরিয়ে রিক্সা বা অটো ধরে যাব মিতালিদির আগে থেকে বুক করে রাখা হোটেলে। স্টেশনে প্রচুর ভিড়, রথের জন্য এক্সিটও বদলে দেওয়া হয়েছে। আমাদের অন্য রুট দিয়ে বের করা হলো। বৃষ্টি, কাদা, জল, নোংরা, চারিদিকের অবস্থা খুবই শোচনীয় ছিল। সামনে দেখুন কি সুন্দর গেট করেছে। এই গেট দিয়ে বাইরে আমাদের গাড়ির ব্যবস্থা করতে হবে বেরিয়ে। তবে এই সময় গাড়ি পাওয়া খুবই ডিফিকাল্ট, কোনো কিছুই পাওয়া যায় না সেরকম ভাবে। সব রাস্তা রথের জন্য বন্ধ থাকে। অবশেষে কোনো মতে একটা রিক্সা ব্যবস্থা করে আমরা এগোলাম হোটেলের পথে। পথে মানুষের ভিড় দেখে আমি তো পুরো তাজ্জব হয়ে গেছি। এর আগে কতবার পুরী এসেছি, কিন্তু এই বিরল দৃশ্য কোনোবার দেখিনি। যেন সারা রাস্তা জুড়ে মানুষের ঢল নেমে গেছে। এইসব দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম পুরী ব্লু ফ্ল্যাগ বিচের কাছে আমাদের হোটেল জমিন্দার প্যালেসে। মিতালিদি পুরী আসলে সবসময় এই হোটেলটাই প্রেফার করে। আমরাও এর আগে 1-2বার এই হোটেলে এসেছিলাম। যেমন নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড তেমন ওয়েল মেনটেন, তেমনি ভালো এনাদের সার্ভিস। সুইমিং পুল, ইন হাউস রেস্টুরেন্ট, ওয়েল ডেকোরেটেড লবি অ্যান্ড রিসেপশন এরিয়া সবই আছে এই প্রিমিয়াম হোটেলে। আমাদের বুকিং ছিল সি ফেসিং এক্সিকিউটিভ রুমে, যার ট্যারিফ ছিল 7500 ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চলুন রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। ঢুকেই একটা বিশাল স্পেসাস রুম, লেফট সাইডে একটা কিং সাইজ বেড, যার হেডরেস্টের ওপরে ওয়ালটা অসাধারণ সুন্দর ডেকোর করা। পাশেই রয়েছে একটা সোফা, আর তার সামনে রয়েছে সেন্টার টেবিল, আর তাছাড়াও রয়েছে একটি ওয়ার্ক ডেস্ক, আর টিভি তো আছেই। আর এই বিশাল ব্যালকনি থেকে পাওয়া যায় সমুদ্রের অসাধারণ ভিউ। আমি হোটেলের বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমরা টাইম ওয়েস্ট না করে হালকা লাঞ্চ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রথযাত্রা দেখার উদ্দেশ্যে। জমিন্দার প্যালেসের সামনেই অটো দাঁড়িয়ে থাকে, সেখান থেকেই অটো আপনারা নিয়ে নিতে পারেন। আমরাও সেই মতো একটা অটো ঠিক করে নিয়েছি, যে আমাদের নিয়ে যাবে ওই মূল চকের কাছে, যেখান থেকে তারপর আমরা রথযাত্রা দেখতে যাব পায়ে হেঁটে। আমি কিন্তু বিশাল এক্সাইটেড। রথযাত্রার দিন শ্রীক্ষেত্রে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন, এ আমার জীবনের স্বপ্ন। সামনে মানুষের ভিড়টা একবার দেখুন, কত মানুষ এগিয়ে চলেছে রথযাত্রা দেখতে। অটো কি এগোবে, মানুষের ভিড়েই তো সব রাস্তা ব্লকড। যাই হোক, এক জায়গায় এসে অটো আমাদের নামিয়ে দিল। এইবার বাকিটা আমাদের হেঁটে যেতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি মূল রাস্তার ঠিক পাশে, যেখান দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ যাবে। প্রতি বছর রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, বলভদ্র আর দেবী সুভদ্রা মন্দির ছেড়ে নেমে এসে রথে আরোহী হন মাসির বাড়ি যাবেন বলে। রথযাত্রার পুণ্যলগ্নে জগন্নাথ মন্দির থেকে রওনা হয়ে প্রভু বলভদ্রর রথ তলোধ্বজ, দেবী সুভদ্রার দর্পদালান আর প্রভু জগন্নাথের নন্দীঘোষ। তারপর 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা এসে অবস্থান করেন তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। এই শোভাযাত্রা দেখার জন্য প্রতি বছর এত মানুষ আর পুণ্যার্থীর ভিড় হয় এই পুরী ধামে। ওই দেখা যায় তলোধ্বজে চড়ে বলভদ্র আসছেন। আমাদের পান্ডা রবিজি আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন মাঝখানে, যাতে আমরা সামনে থেকে রথে দর্শন করতে পারি। এগিয়ে যেতে যেতে হঠাৎ দেখলাম মানুষের ভিড় প্রচুর বেড়ে যাচ্ছে। রথের রশিতে টান দেওয়ার আশায় ঢেউয়ের মতো মানুষের ঢল মাঝে ভিড় করতে লাগলো। এদিকে হিউমিডিটি প্রবল, গরম, মানুষের ঠেলাঠেলি, আস্তে আস্তে কেমন যেন সব গুলিয়ে গেল। তারপর চলে গেলাম এক ঘোরের মধ্যে। এখন প্রায় রাত 12টা বাজে। বিকেলে আমরা পদপিষ্ট হতে হতে বেঁচেছি। বলভদ্র রথের সামনে মিতালিদি আর আমি আজ স্ট্যাম্পেড হয়েই যেতাম। মিতালিদির জুতো খুলে হারিয়ে গেছে,
আমার হাত কেটে গেছে। কোনো মতে অসীম শ্বাসকষ্ট আর অ্যাম্বুলেন্সের আওয়াজের মধ্যে খালি জগন্নাথকে ডাকছিলাম প্রাণে বাঁচার জন্য। আর সেই ডাক শুনেই হয়তো অলৌকিকের মতো মাঝখান থেকে উদয় হয় কিছু পুলিশ কর্মী। আমাকে আর মিতালিদিকে উদ্ধার করে ওই জায়গা থেকে বের করে আনলেন। বলভদ্রের রথের সামনে থেকে দেখা হয়নি, ফিরে এসেছিলাম হোটেলে। পরে নিউজে দেখেছিলাম বলভদ্র রথের ওই স্ট্যাম্পেডের কারণে সেদিন 1 ঘন্টা ওই জায়গায় আটকে ছিল রথ। প্রায় 625 জন সেদিন অসুস্থ হয়ে পড়েন পদপিষ্ট হয়ে। এত মানুষের ভিড় সেদিন সামলানো যায়নি। এখনো ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে যে কি অবস্থা থেকে আমরা ফিরে এসেছি। তবে কথায় আছে না, রাখে হরি মারে কে। আর মনের ইচ্ছে প্রবল হলে প্রভু দর্শন দেবেনি। মন খুব খারাপ ছিল রথযাত্রা দেখতে পাইনি বলে। তাই রাত 12:30টায় বেরিয়েছিলাম মাসির বাড়ি গিয়ে যদি প্রভুর দর্শন মেলে। তবে চকে এসে শুনি অবাক কাণ্ড। সেদিন রথ আর মুভি করেনি, জগন্নাথ দেব তার মার মন্দিরের সামনেই দাঁড়িয়ে, কারণ ওই ভিড় সামলাতে সামলাতে সূর্যাস্ত হয়ে গেছিল। তাই প্রভু আর এগোননি। আসলে অনেক দর্শনার্থী সত্যিই তার দর্শন পাননি, তাই হয়তো তাদের জন্যই তিনি ওয়েট করে গেলেন। এই রাতেও প্রচুর ভিড়, আর তার মধ্যেই বিভোর হয়ে আমরা তাদের দর্শন করলাম। প্রথমেই প্রভু বলভদ্র তলধ্বজে আসীন। কি অপূর্ব পরিবেশ, কি অপরূপ রূপ! এখানে না আসলে সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। এই জায়গাতেই আজ বলভদ্রের রথ থেমে গেছে। এরপর আস্তে আস্তে এগোলাম দেবী সুভদ্রার রথের দিকে। এই রাতেও এত মানুষের ভিড়, এত মানুষ রাস্তায়, কারণ রথযাত্রা তো এখনো সম্পূর্ণই হয়নি। তাই সবাই উদ্বেল হয়ে প্রভুর দর্শনে আসছেন। ওই সেম আবার দর্পদালান, মাতা সুভদ্রার রথ, আর তাতেই আসীন স্বয়ং দেবী নিজে। ভালো করে দর্শন করুন, অদ্ভুত, অভিভূত আমরা। রাত কটা বাজে? রাত 12:30টার ভিড়, 11:30টায় হ্যাঁ, পুরো মনে হচ্ছে দুর্গাপুজো। কলকাতার দুর্গাপুজোতে এরকম ভাবে লোক লাইন দিয়ে ঠাকুর দেখে, ঠিক সেম ব্যাপারটা। এটার একটা সিস্টেম আছে, আর এখানে কোনো সিস্টেম নেই। সবাই যে যার মনের সুখে হেঁটে চলেছে আর দেখে চলেছে। ভিড় ঠেলে এগিয়ে চললাম আমরা। মনে হচ্ছে সত্যি পুরো উৎসবের পরিবেশ, ঠিক যেন কলকাতার দুর্গাপুজোর রাতের আবহ। ওই যে দূরে দেখা যায় আমাদের অন্তিম গন্তব্য, যার কারণে এই হঠাৎ ছুটে আসা। লাল বেশে দাঁড়িয়ে নন্দী ঘোষ, প্রভু জগন্নাথের রথ, পাশেই জগন্নাথ মন্দির, একদম তার পাশেই দাঁড়িয়ে তার রথ। এক পাও নড়ানো যায়নি তাকে আজকে। ওই যে বললাম, সব ভক্তরা ঠিকভাবে তার দর্শন না পেলে তিনি এগোবেনই না। স্বয়ং মন্দিরের মূল পুরোহিতের এই ব্যাখ্যা। চলুন প্রাণ ভরে, মন ভরে তার দর্শন করি, আর সবাই মিলে বলি জয় জগন্নাথ। মন ভরে গেল দর্শনে। শুধু দর্শনই না, প্রদীপ জ্বালালাম, পুজো দিলাম, ধ্বজা কুড়োলাম, এ যেন 16 কণা পূর্ণ। বিকেলে মনে হচ্ছিল সব আশাই যেন শেষ, আর এখন মনে হচ্ছে প্রভু দুহাত ভরে সব আশিস ঢেলে দিলেন। এই জিনিস উপলব্ধি করতে হলে একমাত্র তাই শ্রীক্ষেত্রতেই সম্ভব। সেদিন মন ভরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে ফিরলাম হোটেলে।
পরের দিন সকাল। ব্যালকনি থেকে অপূর্ব লাগছে পুরীর উত্তাল সমুদ্র। সত্যি মন ভালো হয়ে যাচ্ছে, তবে এখনো কিছু বাকি। রথ দর্শন, প্রভু দর্শন সবই হলো, খালি প্রভুর রথে যাত্রা দেখা হলো না, কারণ আগের দিন রথ এগোয়নি। আজ ফিরে যেতে হবে, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে হঠাৎ কি মনে হয় আবার ছুটলাম চকের দিকে। কেন জানি না মন বলছে তিনি আবার দর্শন দেবেন। কোনো মতে একটা রিক্সা বুক করে এলাম চকে, আর যা ভেবেছিলাম ঠিক তাই। রিক্সা থেকে নেমেছি আর মাতা সুভদ্রার রথ যাত্রা হচ্ছে তখন। উফ, মনটা ভরে গেল এই রথযাত্রা দেখে। আপনারাও এবার অধীর আগ্রহে অপেক্ষা করছি যদি জগন্নাথের রথযাত্রা দেখতে পারি। এদিকে বেরোবার সময় হয়ে যাচ্ছে, বাট তাও মন মানছে না। বলতে বলতেই ওই দেখুন আসছেন আসছেন তিনি। নন্দী ঘোষে আরোহী হয়ে প্রভু জগন্নাথ আসছেন। সবাই মন ভরে প্রাণ ভরে জগন্নাথ দেবের রথযাত্রাটা উপভোগ করুন। জয় জগন্নাথ। কেউ বলন্ত নাই, দয়া করে কারণ ভিতরে কেউ বলন্ত নাই। যারা কୌଣସି ଡ୍ୟୁଟି ବା ଏହି ପ୍ରବେଶ କରନ୍ତୁ ନାହିଁ। କାରଣ ଭିତରେ ଥିବା ବାହାର ବ୍ୟକ୍ତି ଦୟାକରି କାରଣ ବାହାରକୁ ଚାଲି ଯାଆନ୍ତୁ। ଯେଉଁମାନଙ୍କର କୌଣସି ଡ୍ୟୁଟି ବା ସେବା ଅଧିକାର ନାହିଁ দেবিকার এই প্রয়াস সার্থক। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনারা শ্রীক্ষেত্র রথযাত্রার স্বাদ পেলেন। কেমন লাগলো দেবিকার চোখ দিয়ে এই ছোট্ট অভিজ্ঞতার ভার্চুয়াল ট্যুর, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পবিত্র পুরী ধামের রথযাত্রার মাধ্যমে আমাদের চ্যানেলের নবজন্ম হলো অ্যাজ জার্নিজ আনলকড, যেখানে আপনাদের সঙ্গে নিয়ে আমরা শুরু করব নতুন নতুন জার্নিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে উপস্থিত হব। আজকের মতো আমি আর দেবিকা সাইনিং অফ অন বিহাফ অফ আওয়ার রিব্র্যান্ডেড চ্যানেল জার্নিজ আনলকড।